সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান দেখবার জন্য। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যার কথা জানি এবং তার পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো মেরুদণ্ডের ব্যথা নিয়ে। মেরুদণ্ডের ব্যথা কেন হয়, কি করতে হয়, কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি কারণে ব্যথা হয়েছে তা নিশ্চিত হওয়া যায় এবং তার চিকিৎসাটা কী হয়, এই বিষয়গুলো বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি বিভাগীয় প্রধান অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জারি বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। পাশাপাশি তিনি বারাক পিআরপি মেডিকেল সেন্টারের ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম স্বনামধন্য একজন স্পাইন সার্জন। ৩ ফেব্রুয়ারি ১৯৭৬ সনে ফরিদপুর চরচাঁদপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনের শুরুটাও সেখানেই। চরচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শুরু করে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে এইচএসসি পাশ করে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম বিসিপিএস থেকে সার্জারিতে এমসিপিএস ডিগ্রি অর্জন করেন। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাটোর, রাজশাহী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিশোরগঞ্জে কর্মরত ছিলেন। বর্তমানে আদ্দিন মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি বারাক পিআরপি মেডিকেল সেন্টারে চিফ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আজীবন স্বাস্থ্যসেবা কর্মের সাথে সম্পৃক্ত থাকতে চান রোগী বান্ধব এই চিকিৎসক। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে মেরুদণ্ডের ব্যথা কি কারণে হয়? দেখবেন যে আমাদের যে ব্রেন বা হেড যেখানে, ওখান থেকে পিছন থেকে যে লম্বা সর্পিল আকার বা বাঁশের মতো যে হাড়টা নেমে আসে, আসলে এটা একটা হাড় না, মানে মাল্টিপল হাড়ের সমষ্টি। এটাকে আমরা স্পাইন বলি বা মেরুদণ্ড বলি। তো এইটা যেমন ঘাড়ের অংশকে আমরা সার্ভাইকাল স্পাইন বলি, পিঠের যে অংশটা সেটাকে আমরা ডরসাল স্পাইন বা থোরাসিক স্পাইন বলি, আবার কোমরের যে অংশটা আছে আমরা ওটাকে বলি লাম্বার স্পাইন বা লাম্বোসাক্রাল স্পাইন। এবং এর মনে করেন যে নিচে আবার ছোট ছোট 4টে হাড্ডি থাকে, ওটা আমরা কক্সিস বলি, যে মনে করেন যে স্যাক্রোকক্সিয়াল স্পাইন আছে। এই যে পুরো অল থ্রো যে মেরুদণ্ডের আমি এটা বললাম, বর্ণনাটা বললাম, এটা যে কোনো জায়গায় ব্যথা হলেই এটাকে আমরা মেরুদণ্ডের ব্যথা বলি। এবং এটা মনে করেন যে ঘাড়ে যদি ব্যথা হয় তাহলে শুধু ঘাড়েও ব্যথা হতে পারে, আবার সেই ঘাড়ের ব্যথা যদি হাতের দিকে রেডিয়েট করে সেটাও আমরা মনে করেন যে নেক পেইন, বা এটাকে মেরুদণ্ডের ব্যথা বলি, যে নেক পেইন উইথ রেডিকুলোপ্যাথি। পিঠের যে ব্যথা, থোরাসিক স্পাইনের যে ব্যথা, এটাকে মানে পপুলার টার্ম হচ্ছে যে ব্যাক পেইন। যে এখান থেকে কোনো হাতে বা পায়ে সাধারণত রেডিয়েট করে না, কিন্তু রেডিয়েট করে আবার যে লাম্বোসাক্রাল স্পাইনে গেলেন ওখানকার যে ব্যথা, আমাদের যে কোমরে যে ব্যথা আমরা বলি, ওখানকার ব্যথা শুধু কোমরেও থাকতে পারে, আবার 2 পায়ের দিকে অথবা 1 পায়ের দিকে রেডিয়েট করে যেতে পারে। আবার একেবারে অনেকের হয় যে একেবারে লেজের হাড্ডিতে ব্যথা, আমি যেটা বলেছি যে কক্সিস বোন, এখানে 4টে হাড্ডি মিলে ওই বোনসটা তৈরি হয়, যে কক্সিস। এখানে পেইন হয় অনেকের, যে শক্ত জায়গায় বসতে ব্যথা হয়, অথবা রিক্সায় করে যে যাচ্ছে একটু ঝাঁকি লাগলো তো মনে করেন যে অনেক কী বলে ব্যথায় তার অবস্থা খারাপ হয়ে যায়, ওটাকে আমরা কক্সিকোডাইনিয়া বলি। এইটাও কিন্তু মেরুদণ্ডেরই ব্যথা। যে কোনো টিস্যুর যদি কোনো মানে ডিজিজ হয়, বা ইনফ্লামেশন হয়, তাহলেই কিন্তু সেটার মানে সিমটম প্রেজেন্ট করে হলো ব্যথা নিয়ে। এর ভিতরে কমন যেগুলো, যে ডিস্ক ডিসঅর্ডার, ডিস্ক যেমন সার্ভাইকাল স্পাইনের ডিস্ক প্রোল্যাপস হতে পারে, আমরা বলি পিআইডি, যে প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। সেই ডিস্ককে পিছন দিকে সরে যেয়ে মনে করেন যে রগের গোড়ায় চাপ দিতে পারে, এটা সার্ভাইকাল স্পাইনে হতে পারে। সবচেয়ে বেশি হয় লাম্বোসাক্রাল স্পাইনে। ডিস্ক প্রোল্যাপসের কমন নাম হলো পিআইডি, প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো যেহেতু লাম্বার স্পাইনে সবচেয়ে বেশি হয়, সেই জন্য এটা মনে করেন যে সার্জনরা অথবা আমরা চিকিৎসকরা আদর করে এটা স্পেশাল নাম দিছি, যে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ডিস্কের যে হাইট আছে, মানে ওই হাইটটা তো অনেকটা, এর ভিতর জেলি লাইক সাবস্টেন্স আছে, কোনো কারণেই বাইরের অ্যানুলাস ফাইব্রোসাসটা টেয়ার হয়ে পানিটা বেরিয়ে গেল, তখন ডিস্কের সাইজটা শ্রিঙ্ক করে যায় এবং এটা ডিজেনারেশন হয়। এটা ট্রমাটিক কারণে হতে পারে, বয়সের কারণেও হতে পারে। তো এরকম ডিজেনারেশন যখন হয় তখনও কিন্তু মনে করেন যে ব্যথা হয়। টিউমার হতে পারে মেরুদণ্ডের মধ্যে, স্পাইনাল কর্ডের ভিতরে হতে পারে, স্পাইনাল কর্ডের বাইরে হতে পারে, হাড়ের মধ্যে হতে পারে, ডিস্কের মধ্যে হতে পারে, কোনো ভ্যাসেলসে হতে পারে, রক্তনালীর মধ্যে হতে পারে।
হ্যাঁ, আবার অন্য জায়গায় কোনো টিউমার তৈরি হচ্ছে, সেটা রক্ত প্রবাহের মাধ্যমে ছড়িয়ে এসে এখানে মানে কিছু কোষ এখানে সেটেল করলো, এখানে নতুন করে আবার টিউমার সৃষ্টি করলো এবং সেটা স্পাইনাল কর্ডকে অথবা নার্ভাস টিস্যুকে চাপ দিল, তখন ব্যথা বা প্যারালাইসিস হিসেবে রোগীরা মনে করেন যে প্রেজেন্ট করতে পারে। ওটাকে আপনার মেটাস্টেসিস বা সেকেন্ডারি সেকেন্ডারি মেটাস্টেসিস আমরা মনে করেন যে বলি। নর্মাল জীবাণু দিয়ে যেমন স্টাফাইলোককাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, ইকোলাই, এগুলো দিয়ে পায়োজেনিক ইনফেকশন হতে পারে। টিউবারক্লোসিস, যে টিউবারক্লোসিস অসুখটা হচ্ছে মেইনলি প্রাইমারি ডিজিজ হচ্ছে লাংসের, যে লাং হলো তার প্রাইমারি সাইড, কিন্তু শরীরের হেন কোনো টিস্যু নাই যেখানে টিবি হতে পারে না। হ্যাঁ, তবে টিবি শরীরের লাংস ছাড়া অন্য যে কোনো জায়গায় হোক আমরা ওটাকে বলি আমরা সেকেন্ডারি টিউবারক্লোসিস। হ্যাঁ, এবং এইটা কিন্তু মেরুদণ্ড হলো মানে অস্টিও আর্টিকুলার বোনস এবং জয়েন্টে বা স্পাইনে যে টিবি হয় এটাকে আমরা বলি অস্টিও আর্টিকুলার টিউবারক্লোসিস। এটা অফকোর্স এটা সেকেন্ডারি টিউবারক্লোসিস, এবং এই অস্টিও আর্টিকুলার টিউবারক্লোসিসের মধ্যে স্পাইন কিন্তু খুব মনে করেন যে ফেভারিট একটা জায়গা, যে স্পাইন টিবি হলে বা মেরুদণ্ডের টিবি হলে এটাকে আমরা পটস ডিজিজ বলি। আমরা এই মেরুদণ্ডের এই রোগগুলো নিশ্চিত হওয়ার জন্য আমরা কি কি পরীক্ষার সাহায্য নিয়ে থাকি? আমরা দুই ধরনের পরীক্ষা করি, এমনি বায়োকেমিক্যাল কিছু পরীক্ষা করি, এটা মনে করেন যে রক্ত পেশাব এগুলোর পরীক্ষা করতে থাকি, ব্লাড ইনভেস্টিগেশন, ইউরিন অ্যানালাইসিস এগুলো করি। আর স্পেসিফিকভাবে আমরা ইমেজিং পরীক্ষাগুলো করি, এক্স রে আছে, যেমন এক্স রে আমরা যখন যে পার্টকে সন্দেহ করি ওই স্পাইনের ওই অংশের আমরা এক্স রে করি। এরপর আমরা এমআরআই করি। হ্যাঁ, এমআরআই হচ্ছে এখন মানে দুনিয়ার লেটেস্ট পরীক্ষা, যে এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা একটা ইমেজিং পরীক্ষা, এটা এক্সরের চেয়ে একটু কস্টলি। হ্যাঁ, আবার আমরা ক্ষেত্র বিশেষে আমরা সিটি স্ক্যানও করি, যে ট্রমাটিক বোন ফ্র্যাকচার যেখানে আমরা মনে করি আশঙ্কা করি, সেখানে মনে করেন যে একেবারে বোনের আর্কিটেকচার বোঝার জন্য, অথবা ফ্র্যাকচারটা কী অবস্থায় আছে, এটা কতটুকু নার্ভ টিস্যুকে চাপ দিচ্ছে, এটা পুরো মানে পুরো প্যাথোলজিটা বোঝার জন্য এবং আমাদের ট্রিটমেন্টের প্ল্যানিংয়ের জন্য আমরা অনেক সময় সিটি স্ক্যান করে থাকি। তো এটা আপনার মেরুদণ্ডের রোগে একটা ধারণা পেলেন যে এটা টিবি, টিউমার, ক্যান্সার অথবা ডিস্ক প্রোলাপস যেটা বলছিলেন বা পিএলআইডি, এরপর আপনার কনফার্মেশনের জন্য আপনারা আর কি করে থাকেন? কনফার্মেশনের প্রশ্ন আসে তখনই যখন কোনো টিউমার বা ইনফেকশন, টিবি আমরা সন্দেহ Suspect করি। করে থাকেন। হ্যাঁ, আর এছাড়া ডিস্ক প্রোলাপস বা বনি ফ্র্যাকচার এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওইরকম সন্দেহ থাকে না। কনফার্মেশনের আমরা কোনো ফার্দার প্যাথোলজি চিন্তা করি না। যখন আমরা দেখি একটা স্পেস অকুপাইং লিশন, টিউমার অথবা কোনো ইনফেকশন আছে, তখন সেটা আসলে টিউমার, টিবি না ক্যান্সার সেটা বোঝার জন্য আমাদের কনফার্মেশনের দরকার হয়। এখন এই কনফার্মেশনের জন্য আমরা ইউজুয়ালি সিটি স্ক্যান মেশিনের গাইডেড আমরা সিটি গাইডেড এফএনএসি করে থাকি সাধারণত, যে যেখানে লিশন আছে ওইখান থেকে মনে করেন যে ফাইন নিডল আমরা নিডল দিয়ে অ্যাসপিরেশন করে মনে করেন যে টিস্যু এনে ওরা মনে করেন যে হিস্টোলজি বা সাইটোলজি করা হয়। এরপরে অনেক সময় আমরা একটু কোর বায়োপসিও করে থাকি। মেরুদণ্ডের ব্যথায় ভোগেন নাই আমার মানুষটি আসলে খুঁজে পাওয়া যায় না, এখন ব্যথা হইলে কি চিকিৎসা বা চিকিৎসা প্রোটোকলটা কি? চিকিৎসা নিতে হবে বা আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে, কারণ মানে আল্লাহ তাআলা যত অসুখই দেয়, যে ভিতরে যে কী অসুখটা হচ্ছে, প্যাথোলজিটা হচ্ছে, এটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না। কাজে রুগী প্রেজেন্ট করে হলো ব্যথা নিয়ে, কাজে যখনই তার ব্যথার কমপ্লেন হবে তখন হি অর শি শুড অ্যাটেন্ড এ ডক্টর। তখন ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে মানে শিওর হবে যে তার কি মাইনর সমস্যা নাকি এটা সিরিয়াস কোনো ইস্যু। কনজারভেটিভ আছে, অনেক ক্ষেত্রে আমরা বলি যে পুরো মেরুদণ্ডে যে ব্যথা হয় এটা ক্ষেত্রে মানে 90% কেসে কিন্তু কনজারভেটিভ চিকিৎসায় ভালো হয়। কনজারভেটিভ চিকিৎসা মানে হলো অপারেশন ছাড়া চিকিৎসা। এখন এর ভিতর কী কী আছে? অপারেশন ছাড়া চিকিৎসার মধ্যে আছে যে আমরা ওষুধপত্র দিয়ে মনে করেন যে পেইন কিলার, মাসল রিল্যাক্সন, নিউরোভিটামিনস, প্রিগাবালিন, হ্যাঁ, বা গাবাপেন্টিন, হ্যাঁ, বা এখন আসছে নতুন আছে মিরোগাবালিন, এগুলো দিয়ে আমরা মনে করেন যে চিকিৎসা করে থাকি। আমরা অনেক সময় ফিজিওথেরাপির আশ্রয় নিয়ে থাকি, যে অনেক ব্যথা বেদনাকে ফিজিওথেরাপির মাধ্যমে মনে করেন যে দূর হয়ে যায়, অনেক ডিজেবিলিটিও মনে করেন যে দূর হয়ে যায়। এরপর আমরা আরেকটু যদি মানে একটু লেস ইনভেসিভ মনে করেন যে প্রসিডিউর আছে, ইনজেকশন প্রসিডিউর আছে মেরুদণ্ডের ভিতরে, আমরা এপিডুরাল ইনজেকশন প্রসিডিউর বলা হয়। সারা বিশ্বে অনেক জায়গায় মানে অনেক আগে থেকেই এপিডুরাল স্টেরয়েড নামক যে মানে অ্যানালজেসিয়া মনে করেন সিস্টেম, সেটা মনে করেন যে চালু আছে। আমাদের দেশেও পেন স্পেশালিস্টরা এটা মনে করেন যে দিয়ে থাকেন। তবে আমি বাংলাদেশে গত 6 বছর থেকে মানে এই যে এপিডুরাল যেটা স্টেরয়েড অন্যরা দেয়, আমি এপিডুরাল পিআরপি দেই। পিআরপি হচ্ছে যে প্লেটলেট রিচ প্লাজমা। আমাদের যে রক্ত আছে সেই রক্তের মধ্যে সেলুলার কম্পোনেন্ট আছে, আর হলো রক্ত রস বা প্লাজমা। এই প্লাজমাটাকে এরকমভাবে
মনে করেন মেডিকেটেড ওয়েতে আলাদা করা হয় যে যার মধ্যে প্লেটলেটের কনসেন্ট্রেশনটা বেশি থাকবে, যখন আরবিসি বা ডব্লিউবিসি থাকবে না অথবা খুব কম পরিমাণে থাকবে। এবং প্লেটলেটের ভিতর যে গ্রোথ ফ্যাক্টর আছে, এই গ্রোথ ফ্যাক্টরের যে রিজেনারেটিভ ক্যাপাসিটি আছে সেইটাকেই থেরাপিউটিক পারপাসে কাজে লাগানো হয়। আমাদের ইনট্যাক্ট স্কিন যদি ক্ষত না থাকে তাহলে সাধারণত কিন্তু সেখানে ব্যথা হয় না, কিন্তু আমি যখন এটা অ্যাক্সিডেন্ট করব, যখন সিলে যাবে, যখন অ্যাব্রেশন হবে, তখনই কিন্তু ব্যথা মানে সৃষ্টি হয়। একবারে ক্ষত হলে Yes, পেইনটা তো এই ক্ষতকে সারিয়ে তোলা যায় যদি কোনোভাবে, তাহলে কিন্তু মনে করেন পেইনটা ভালো হয়। তো আমাদের পিআরপির টেকনোলজি বা প্রিন্সিপাল হচ্ছে ওটাই যে ক্ষত যেখানে হয়েছে সেই ক্ষতটাকে সারিয়ে ফেলা হবে, কারণ এর ভিতরে মনে করেন যে ইনসুলিন লাইক, মনে করেন যে গ্রোথ ফ্যাক্টর, অ্যান্ড্রোথেলিয়ার বা ভাস্কুলার গ্রোথ ফ্যাক্টর, এইরকম আরও মনে করেন যে 10-12 রকমের গ্রোথ ফ্যাক্টর থাকে। সেই গ্রোথ ফ্যাক্টরগুলো নতুন করে সেল তৈরি করে টিস্যুর মানে ক্ষতিগ্রস্ত টিস্যুর উপরে প্রলেপ করে দেয়, যার ফলে ওই মনে করেন যে পেইন ভালো হয়ে যায়, ব্যথা ভালো হয়ে যায়, ক্ষত যেটা আছে সেটা কিন্তু ভালো হয়ে যায়। তো এই এপিডুরাল পিআরপি ইনজেকশন আমরা দিয়ে থাকি। পিআরপি যেটা বলছিলেন, এটা কতদিন দিতে হবে? 1 মাস পর পর 3 মাসে 3 কোর্স ইনজেকশন দিই। কোনো রুগীর, আমি 2-1টা রুগীর হয়তো 1-2 বছর পরে একটা বুস্টার ডোজ দিয়েছি। আমি এই পর্যন্ত 3 থেকে 3,500 রুগীর মানে এপিডুরাল পিআরপি ইনজেকশন দিয়েছি। আর জয়েন্টে তো দিয়েছি মনে করেন যে 7,000 to 8,000-এর মতো। বুস্টার ডোজ দিতে হচ্ছে এরকম 2-3 জন রুগী হবে আর কি। তো আপনি যে কথা বলছিলেন যে আগে দেওয়া হতো যে ইপিডুরাল স্টেরয়েড, আর এখন আপনি কিন্তু ইপিডুরাল পিআরপি যেটা এখন আরো অনেকেই দিচ্ছে। তো এই পিআরপি, ইপিডুরাল পিআরপি এবং ইপিডুরাল স্টেরয়েডের মধ্যে ডিফারেন্সটা কি? কোনটা অ্যাডভান্টেজ বেশি, কোনটা ডিসঅ্যাডভান্টেজ বেশি? হ্যাঁ, যে এপিডুরাল স্টেরয়েডটা হচ্ছে একটু মানে শর্ট অ্যাক্টিং। হ্যাঁ, আমি কিন্তু এপিডুরাল পিআরপি দেওয়ার আগে এপিডুরাল স্টেরয়েড দিতাম। এপিডুরাল পিআরপিটার অ্যাকশন হচ্ছে লং অ্যাক্টিং, অনেক ক্ষেত্রে পার্মানেন্টলি মনে করেন যে ব্যথা বেদনা ভালো হয়ে যায়। তারপর স্টেরয়েড আমরা জানি যদিও এটা মানে এপিডুরাল স্টেরয়েডটা যদিও এটা স্লোলি অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং স্টেরয়েড, কিন্তু আমরা জানি যে স্টেরয়েডের কিছু সাইড ইফেক্ট আছে, যেমন ডায়াবেটিক রুগীর ক্ষেত্রে একটু ইনফেকশনের ঝুঁকি থাকে, তারপরে তার মানে ইমিউনিটি কমিয়ে দেয়। এরপরে মনে করেন যে স্টেরয়েড কিন্তু ইটসেলফ অস্টিওপোরোসিস করে। হ্যাঁ, যে আমরা বোনস নিয়ে কাজ করছি, জয়েন্ট নিয়ে কাজ করছি, স্পাইন নিয়ে কাজ করছি, কিন্তু সেই আলটিমেটলি লং টার্মে কিন্তু স্টেরয়েড কিন্তু অস্টিওপোরোসিস করে, হাড়ের ক্ষয় করে। কিন্তু পিআরপিতে হাড়ের ক্ষয় তো করেই না, বরং এখানে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট হিসেবেও কাজ করে। পিআরপি তো আসলে একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট, তার ব্লাড আপনি এটা মডিফাই করে প্ল্যাটলেট রিচ করে গ্রোথ ফ্যাক্টর করে দিয়ে দিচ্ছেন। এখানে কোনো সাইড ইফেক্ট বা ঝুঁকির কোনো কারণ আছে বলে মনে করি হ্যাঁ, না। ইনশাল্লাহ এক্ষেত্রে ওখানে রেয়ারলি মানে ইনফেকশন কিন্তু যে কোনো প্রসিডিউর হতে পারে, কারণ এটা মিনিমাল ইনভেসিভ হলেও এটা তো একটা ইনভেসিভ প্রসিডিউর। আমাদের রেয়ারলি, আমার কিন্তু কয়েকটা রোগীর জয়েন্টে ইনফেকশন হচ্ছে, আমি বললাম 7-8 হাজারের মতো ইনজেকশন দিয়েছি, কিন্তু 4-5টা রোগীর কিন্তু মনে করেন যে ইনফেকশন হয়েছে, ওগুলো আমরা ম্যানেজ করতে পারছি। কিন্তু এই যে স্টেরয়েডের যে মনে করেন যে ঝুঁকিটা বেশি থাকে, এটা আমি বলবো যে পিআরপির অ্যানাল ব্যাকটেরিয়াল ইফেক্টও আছে। ডায়াবেটিক ফুটে কিন্তু পিআরপি ইউজ করা হচ্ছে, যে ক্ষেত্রে হিলিংকেও এনহ্যান্স করে এবং ইনফেকশনকেও ইরাডিকেট করে। আপনার মেরুদণ্ডের চিকিৎসা যে অন্যান্য পদ্ধতি, আপনি বলছিলেন যে 90% ক্ষেত্রে কনজারভেটিভ ম্যানেজমেন্ট আর 10% ক্ষেত্রে সার্জারি লাগে। তো সার্জারি আসলে কোন কোন ক্ষেত্রে আপনার সার্জারিটা অ্যাডভাইস করে থাকে? হ্যাঁ, রাইট। যে কোনো ব্যথা এরকম মানে ব্যথা কনজারভেটিভ প্রসিডিউরগুলো ফেইল করলো তাহলে, এবং তার যে দৈনন্দিন যে তার কাজকর্ম অর্থাৎ কাজ করার যে ক্যাপাসিটি তার মনে করেন যে মানে এইটা ব্যাহত হচ্ছে, তখন এটা একটা সার্জারির ইন্ডিকেশন ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে। এরপরে মনে করেন যে ব্যথা প্লাস তার নিউরোলজিক্যাল ডেফিসিট হচ্ছে। তো নিউরোলজিক্যাল ডেফিসিট কি, মনে করেন পিএলআইডির ক্ষেত্রে আমরা বলবো যে তার 2 পা অবশ হতে পারে, তার পেশাব পায়খানা ধরে রাখার যে ক্যাপাসিটিটা এইটা মনে করেন ক্ষতিগ্রস্ত হতে পারে। ছেলেদের ক্ষেত্রে সেক্সুয়াল পাওয়ারটা মনে করেন যে লস হতে পারে, ইম্পোর্টেন্সি ডেভেলপ করতে পারে, এটাকে আমরা বলি কডাইকোনা সিনড্রোম। এটা কিন্তু নাম্বার 1 ইন্ডিকেশন, স্ট্রং ইন্ডিকেশন পাওয়ার মনে করেন সার্জারি। এরপরে মনে করেন যে টিবি স্পাইন হয়, যখন পটস ডিজিজ হয়ে গেল, এরকম পুজ হলো, গ্রানুলেশন টিস্যু হলো, যে নার্ভাস টিস্যুকে স্পাইনাল কর্ডকে চাপ দিছে, রুগী প্যারালাইসিস হয়ে গেছে, সেক্ষেত্রে টিবির ওষুধও চালাইতে হবে, প্লাস একই সাথে তার সার্জারি করে রিকম্প্রেশন করে দিতে হবে এবং স্ক্রু রড দিয়ে স্টেবিলাইজেশন করে দিতে হবে। এটা কিন্তু এরপর স্পাইনাল টিউমার এনি হোয়ার অফ দি স্পাইনাল কর্ড, এখানে কোনো কনজারভেটিভ কোনো ওষুধে কিন্তু ভালো হবে না, এখানে কিন্তু মাস্ট অপারেশন লাগবে। হ্যাঁ, এরপর মনে করেন যে বোন ফ্র্যাকচার হয়ে কোনো বনি পিস মনে করেন স্পাইনাল কর্ডের ভিতর ঢুকে গেছে বা নার্ভাস টিস্যুকে রুটকে চাপ দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অপারেশন করে ওই চাপটা ফিরিয়ে দিতে হবে, এছাড়া কিন্তু ভালো হবে না। এই সার্জারি ট্রিটমেন্ট কি একবার করলে কি বারবার করতে হয় কিনা, বা একবার করলে কি সে নিরাপদে থাকতে পারে কিনা, ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে কিনা? আমাদের মেডিকেল সায়েন্সে যত সার্জারি আছে
সব কিন্তু স্কিলনেস, মনে করেন যে ভালো স্কিল ডক্টর, সে ডিসিশনটা ভালো করে নিবে, রোগীর রিকভারি ভালো। মেরুদণ্ডের ক্ষেত্রে এটা এই কথাটা আরও মানে কয়েক গুণ বেশি মনে করেন যে সত্যি, কারণ এখানে ভালো ট্রেনিং লাগে, যে কেস টু কেস ভেরিয়েশন, এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। যে অনেক ক্ষেত্রে মনে করেন একটা সিঙ্গেল লেভেলে ডিস্ক প্রোলাপস, তাহলে সেটা অপারেশন করবেন 100-100 রেজাল্ট ভালো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন মাল্টিপল ডিজেনারেটেড ডিস্ক, কিন্তু 2-3 লেভেলে মনে করেন যে তার চাপ আছে রগের গোড়ায়, ওইখানে আপনি কয়টা অপারেশন করবেন বা সবটাকে করে দিবেন কি না, অথবা শুধু ডিস্কের সার্জারি করবেন, কোনো স্ক্রু রড দিবেন কি দিবেন না, মানে এই সমস্ত ডিসিশনের উপর মনে করেন যে সার্জারি রেজাল্ট কিন্তু মনে করেন যে নির্ভর করে। তবে এখন আমি সহ এখন বাংলাদেশের ইয়াং জেনারেশন যে অপারেশন করছে, আমি মনে করি যে রুগীরা আশার আলো ফিরে পাচ্ছে, রুগীরা সুস্থ হয়ে যাচ্ছে। যে অনেকেই বলে থাকে যে আগে তো ভালোই ছিলাম, শুধু ব্যথা ছিল, হাঁটতে পারতাম, কিন্তু অপারেশন করার পর আমার পাও বসেছে। আমি বলছি সবাই না, ভালো সার্জন, ভালো Skill সেন্টারে, স্কিল হ্যান্ড, ভালো সেন্টারে যদি অপারেশন করা হয়, তাহলে আমি মনে করি মেরুদণ্ডের সকল সার্জারি বাংলাদেশে হচ্ছে এবং এটা সেফার, মানে রোগীদের ভয়ের কোনো কারণ নাই, এটা সেফলি করা যায়। এই মেরুদণ্ডটা যাতে অসুখ না হয়, ব্যথা না হয়, আমরা সুস্থ রাখার জন্য কি কি উপায় আছে সেটা যদি একটু দর্শকদের বল। সবসময় ওষুধপত্র বা সার্জারির বাইরেও লাইফস্টাইল মডিফিকেশনের একটা মনে করেন যে একটা পদ্ধতি কিন্তু আছে। যেমন যদি কেউ শরীরের ওজনটা কম রাখতে পারে, তারপর নিয়মিত এক্সারসাইজ করে, সেটা ভারী এক্সারসাইজ হোক আর মনে করেন লাইট এক্সারসাইজ হোক, এবং যদি হাঁটার যেখানে সুযোগ আছে হাঁটবে, হ্যাঁ, খাওয়া দাওয়াটা সে পরিমিত খাবে কিন্তু পুষ্টিকর খাবার খাবে, হ্যাঁ, ক্যালসিয়াম যদি প্রয়োজন হয় মনে করেন যে ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো মনে করেন যে গ্রহণ করবে, হ্যাঁ, এবং অ্যাবনর্মাল পোশ্চারে যে ওজন বহন করা, ইভেন একটা কলমও যদি নিচে পড়ে যায় তাহলে অ্যাবনর্মালভাবে বেন্ডিং হয়ে কলমটা তোলাটা ওটা সায়েন্টিফিক না, কারণ বয়স যদি 40-এর উপরে যায়, ডিস্কের ডিজেনারেশন শুরু হয়, ক্ষয় শুরু হয়, তখন ওই কাগজ তুলতে যায় মনে করেন যে ডিস্ক প্রলাপস হয়ে যেতে পারে। সেজন্য যদি আমরা স্বাস্থ্য সচেতন থাকি, শরীর ওজন নিয়ন্ত্রণে রাখি, এক্সারসাইজ করি, আমরা যদি নিয়ম মেনে চলি, পোস্টার মেনে চলি, তাহলে কিন্তু অনেক সময় ডাক্তারের কাছে যাওয়া ছাড়াই, কোনো ওষুধ সেবন করা ছাড়াই কিন্তু অনেক মেরুদণ্ড ভালো রাখা সম্ভব অনেক সময়ই। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম। আপনার থেকে আমরা সুন্দর টিপস পেলাম, যেটা আসলে আমাদের মেরুদণ্ডকে ভালো রাখার জন্য যে উপায়গুলো আপনি বলে নিশ্চয়ই আমাদের কাজে আসবে। প্রিয় দর্শক, মেরুদণ্ডের বিভিন্ন রোগ আছে, সার্ভাইকাল, লাম্বার, আপনার কক্সিস, সব জায়গায় ডিস্ক প্রলাপস থেকে শুরু করে, টিবি থেকে শুরু করে, ক্যান্সার থেকে শুরু করে ইনফেকশন হতে পারে। আপনার মেরুদণ্ডের যত্ন নিন, ব্যথা হলে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।